দেখুন সূর্য দেখা যাচ্ছে, এখান দিয়ে মধুগঙ্গা নদী বইছে। আর আমরা এই মুহূর্তে চলে এলাম আপার বানতলিতে। ওটা ছিল লোয়ার বানতলি, এটা হচ্ছে আপার বানতলি। তো এখানেও দেখুন প্রচুর হোমস্টের ব্যবস্থা রয়েছে। এই একটা হোমস্টে, এই নাম্বারগুলো দিয়ে দিলাম, আপনারা কল করতে পারেন। এই একটা হোমস্টে, এই নাম্বারগুলোতেও কল করে আসতে পারেন। প্রচুর খাওয়ার ব্যবস্থা রয়েছে, সব পেয়ে যাবেন, কোল্ড ড্রিঙ্কস থেকে সব। এই দেখুন ভালো ভালো থাকার ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা আপনাদের হবে না। অ্যাটাচ টয়লেট, উইদাউট টয়লেট, সব রকম রুমের ব্যবস্থা রয়েছে, প্রচুর রয়েছে এখানে। দেখুন প্রচুর লোক এখানে রয়েওছে, যারা গেছিলো বা ফিরছিল। এখানে ভালো ভালো হোটেল ব্যবস্থা রয়েছে, হোমস্টে। এখানে আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখুন সারানস হোমস্টে। ফোন নাম্বারগুলো দেখে নিন, ফোন করে নিতে পারবেন। এখানেও একটা হোমস্টে রয়েছে, দেখুন জুম করে করে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো, কারণ সময় নেই এতটা দেখানোর আলাদা করে। এই একটা হোমস্টে রয়েছে, এখানে সব থাকতে পারেন। আর এখানে যে নাম্বারগুলো আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি, এই নাম্বারগুলোতে আপনারা কল করে নেবেন, সবচেয়ে বেস্ট হবে আপনাদের জন্য, যাতে আপনারা যোগাযোগ করে আসতে পারেন। আমরা চেষ্টাই করি এটা, কোথাও গেলে তার প্রপার লোকেশান বা ফোন নাম্বারগুলো তুলে ধরছি। আমরা এবারে ওই দাদা উপরের দিকে যাচ্ছে, আমরাও চলেছি নানুরের দিকে। যেমন থাকা খাওয়া সব রকম ব্যবস্থা রয়েছে। কিছু কিছু জায়গায় রুমের সাথে খাওয়া অ্যাটাচ থাকে, খাবার তৈরি করতে বসে গেছে দেখতে পাচ্ছেন রান্নাঘরের ভেতরে। এখানে বুরান্স পাওয়া যাচ্ছে প্রচুর। তো আমরা এবার ওপরের দিকে চলেছি, ওপরে প্রচুর লোক রয়েছে যাচ্ছে। দেখুন এই যে আপার বানতলি থেকে আমরা এখন নানুরের দিকে যাচ্ছি, মোটামুটি আর 2.5 থেকে 3 কিলোমিটার মতো পথ। এবার কিন্তু চড়াই শুরু হয়ে গেছে। যে উতরাইতে নামছিলাম, সেই উতরাই অনেকক্ষণ হয়ে বন্ধ হয়ে গেছে, এখন শুধুই চড়াই। গলা শুনেই বুঝতে পারছেন যে আমরা হাঁপাচ্ছি, তো সেই জন্যই। তো প্রচুর বাঙালি লোকের সঙ্গে আলাপ হচ্ছে, নামছে উঠছে অনেকেই। তো আমরা আগে এগিয়ে যাচ্ছি আরও। খুব যদি বেশি কেউ বলেন, আমার টার্গেট ছিল আজকেই পৌঁছে যাওয়ার। হয়তো রাস্তায় কিছুটা সময় নষ্ট হলো, কিছুটা সময় নষ্ট হওয়ার জন্য হয়তো এই দাদার সাথে আলাপ হলো, অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করলো। আমিও আমার কিছু কাজ মানে যা করি বললাম, উনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করলো। এই দুজনে হাতে হাত মিলিয়ে চলছি। বাট তো বুঝতে পারছেন যে উনি একটু সময় নিচ্ছে, কারণ উনি একটু বয়স্ক অবভিয়াসলি। বাট আমার কাছে উনি তরুণ তুর্কি, যার এক্সপিরিয়েন্স আছে সে সবসময় আমার কাছে তরুণ তুর্কি। তো দাদা প্রথম থেকেই বলছে যে প্রথম পুরোটা যাওয়াটা ঠিক হবে না। তো সেই আর কি, মানে আমি একা হলে হয়তো এতক্ষণে নানুরে থাকতাম, আর নানুর থেকে সামনে এগিয়ে যাওয়ার ট্রাই নিতাম। হয়তো একটু অন্ধকার নামতো, ব্যাগে আমার ছোটোখাটো টর্চ রয়েছে, আর তার সাথে তো ফোন তো রইলই, ফোনের আলো। তো সব নিয়ে হয়তো এগিয়ে যেতাম। বাট এখন দাদা দেখি কী সিদ্ধান্ত নেয়, কারণ কেউ কাউকে মাঝপথে ছাড়তে পারছি না। তো দেখা যাক, আর নানুরে থাকি না তার আগে একটু এগিয়ে যেতে পারি। তো চলুন, চড়াই শুরু হয়েছে, আর একটু হেঁটে নিয়ে আবার কথা বলবো। চলা পথে যতই বলছি চলবো, দাঁড়াবো না, প্রকৃতি বলছে হার মানতেই হবে, তোকে দাঁড়াতেই হবে। দেখুন এখান থেকে ভিউটা দেখুন, অসম্ভব সুন্দর। ওই যে নিচে আপার বানতলি ছাড়িয়ে এলাম আমরা, আর এখনও দেখুন মধুগঙ্গা কি সুন্দর দেখা যাচ্ছে। বিকেলের এই পড়ন্ত রোদ্দুর পড়ে জলের মধ্যে চিকিমিকি করছে একদম। আর এখানে দেখুন এই পাহাড়গুলো, ও পাহাড়ে একটা স্লোপ উঠছে দেখুন, আরে বাহ, সবুজে ঘেরা, কোথাও গাঢ় সবুজ, কোথাও হালকা সবুজ, কোথাও লালচে সবুজ, বিভিন্ন রকমের। মানে এরকম রাস্তা দিয়ে হাঁটার মজাটাই আলাদা। আর এই দেখুন মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, মনে হয় এরকম রাস্তা দিয়ে আপনি আপনার প্রিয়জনের সাথে হেঁটে গেলে এর থেকে ভালো কিছু মুহূর্ত আর হতে পারে না। তো সেই মুহূর্তে যদি কাটাতে চান তো চলে আসুন এই রাশিগ্রাম থেকে মদমহেশ্বরের পথে। আপনাকে বিরক্ত করার জন্য কেউ এখানে থাকবে না, কোনো সিসিটিভি ক্যামেরা নেই, কোনো ডিস্টারবেন্স নেই। আসুন, এসে নিজের প্রাণের লোকের সাথে, মনের লোকের সাথে মনের কথা বলুন, ঘুরুন ফিরুন, ভালো লাগবে। অনেক তো শহরে এই কংক্রিটের মধ্যে থাকলেন, এবার একটু প্রকৃতির কোলে মাথা রেখে দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। তো সেগুলোই চেষ্টা করছি তুলে ধরা আপনার সামনে, যাতে যারা আসতে পারছেন না অনেক রকম কারণের জন্য, তারা এই চ্যানেলের মাধ্যমে ভিডিওটা দেখুন। আর যাদের মনে হচ্ছে হ্যাঁ দেখে ভালো লাগছে, আগামী দিন যাব, তাদের কাছে একটা ছোটো একটা গাইডলাইন হয়ে থাকছে যে কীভাবে আসবেন, কোন সময় এলে ভালো হবে, কি ব্রেক করে আসতে হয়। তো ব্যাস, আমাদের এটাই প্রয়াস থাকে। আমাদের ঘুরে দেখানোটা শুধু প্রয়াস নয়, আপনারা যাতে আগামী দিন আসতে পারেন সেই পথটা বলে দেওয়াটা আমাদের একটা উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যেই চ্যানেলটা করা। তো সেটাই তুলে ধরার চেষ্টা করছি।
এই দেখুন রাস্তাগুলো কি সুন্দর করে রেলিং করা রয়েছে। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। পড়ন্ত বিকেলে সূর্যের আলো এসে পড়ছে, ঠান্ডা হিমেল হাওয়া দিচ্ছে। হালকা একটা পাতলা উইঞ্চিটার গায়ে চাপিয়ে নিয়েছি, কারণ চলাপথে ঘাম হবে, বাট এই হাওয়াটা কখন যে এসে ঠান্ডা লাগিয়ে দেবে যেটা বুঝতেই পারবো না, কারণ এরকম ঘটনা অতীতে বহুবার ঘটেছে। তো চলাপথে এক জায়গায় খুব সুন্দর একটা লেখা দেখলাম, লেখাটা একটু আবছা হয়ে গেছে বলে দেখালাম না ভিডিওতে। লেখাটা রয়েছে, चराई को देख के डरना मत, सावधान से ऊपर आओ, বাবা তোমার ইন্তজার পে। মানে এই কথাটা শোনার পরে মনে যেন একটু জোশ পেয়ে গেলাম যে সত্যিই তো বাবা তো পরে বসেই আছে আমাদের দর্শন দেওয়ার জন্য, শুধু আমাদেরকে আসতে হবে। আর আমরা যদি না আসি তাহলে কী করে দর্শন দেবে? কারণ আপনি যদি ভগবানের কাছে আপনাকেই তো পৌঁছাতে হবে, তাই তো ভগবান আপনাকে এসে ধরা দেবে। তো চলেছি ভগবানকে ধরা দিতে। এই দেখুন এই লাঠিটা আমার রয়েছে, এই লাঠিটা নিয়ে যখন ঠক ঠক করে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কোথাও যেন মনে হচ্ছে এই যে সাধু সন্তরা যখন এইসব পথে চলতো পায়ে খড়ম পরে, যদিও আমার পায়ে খড়ম নেই, একটা দামি জুতোই রয়েছে, কিন্তু লাঠিটার আওয়াজটা শুনে মনে হচ্ছে যেন এইসব জায়গায় এলে নিজে অনেকটা ওরকম হয়ে গেছি যে মন্দিরে চলেছি বাবাকে দর্শনে, আমিও তার একনিষ্ঠ এক ভক্ত। দেখুন ল্যান্ডমার্কে লেখা রয়েছে মধ্যমহেশ্বর 8 কিলোমিটার। চেষ্টা করলে হয়তো আজকে করা যায়, বাট জানি না দাদা কতটা সাথ দেবে, কী করবে। তো চলুন দেখা যাক, এখন অনেক লোক নামছে। তো এই দেখুন হাওয়া দিচ্ছে ওপর থেকে, গাছে শুকিয়ে যাওয়া ফুল পাতা ফল বীজ ঝরে ঝরে পড়ছে, আর এই রাস্তাটা এখান থেকে এসে এইখানে এরকম উঠে যাচ্ছে। এত সুন্দর লাগছে যে বলে বোঝানো দায়। মানে মনে হচ্ছে এত জায়গা ঘুরেছি, এটা কেন আগে আসিনি। হয়তো আপনারা যখন এই ভিডিওটা দেখবেন আপনাদের একই কথাই মনে হবে যে আগে কেন দেখিনি আর আগে কেন আসিনি। তো এই তো এবার দেখে নিলেন, এবার প্ল্যান করে চলে আসুন 2025-এ। কারণ এবছর যখন ভিডিওটা দেখছেন তখন তো আসা সম্ভব নয়, তখন অলরেডি বন্ধ হয়ে গেছে। 2025-এ আপনাদের আসতে হবে। এই রাস্তাটা দেখছেন ঘুরে ঘুরে আসছে, আর এখানে আসার পরেই এখানে একটা দোকান রয়েছে, আপনার চাইলে এখান থেকে কিছু রিফ্রেশমেন্ট নিয়ে নিতেই পারেন। চা কফি পেয়ে যাবেন, ক্যান্ডি পেয়ে যাবেন, চকলেটস পেয়ে যাবেন, বোরাং জুস পেয়ে যাবেন। আর দেখুন সামনে রাস্তাটা কি সুন্দর চলে গেছে, এই আমার ছায়াটা পড়ছে, আমি লাঠি হাতে এক প্রতীকের মতো চলেছি। রাস্তাটা এতটাই সুন্দর, মনে হচ্ছে যেন বছর বছর আসতে হবে। মানে যেমন বছর বছর পুরী যাই, দীঘা দার্জিলিং যাই, সেরকম মনে হচ্ছে না প্রত্যেক বছর বছর এই মধ্যমহেশ্বর আসতে হবে এই রাশিগ্রাম থেকে। অসম্ভব, মানে প্রথমবার এসেই এখন অবধি মধ্যমহেশ্বরে পৌঁছায়নি বাট রাস্তার এক কথায় হাস মানে প্রেমে পড়ে গেছি। মানে প্রথম দেখাতেই অন্ধের মতো প্রেমে পড়ে গেছি রাস্তাটা। মানে এই রাস্তাটাকে আরও 2-3 বার এনজয় করার জন্য আসতেই হবে। তো দেখি যদি সময় সাথ দেয়, হয়তো নেক্সট ইয়ারও একবার পারলে এই মধ্যমহেশ্বর এসে ঘুরে যাব। কারণ এই প্রকৃতির করে মাথা রাখতে সবসময় ইচ্ছা করে, কেন এত ইট কাঠ পাথরের জঙ্গলে বাস করি কংক্রিটের মধ্যে, যে সারাদিন হাঁচি কাশি ধোঁয়া খেতে খেতে বেঁচে আছি। এখানে এসে দেখুন আমরা সমতলে যখন থাকি দেখবেন একটা 2-3 কেজি বাজারে ব্যাগ নিয়েই হাঁটতে গিয়ে ঘাম ঠাম ঝরিয়ে ফেলি, কারণ কি ওখানে পরিবেশটা এতটা পলিউটেড হয়ে রয়েছে, মানে দূষিত। আর এখানে ব্যাক টু ব্যাক 3 দিন ঘন্টার পর ঘন্টা হাঁটছি, কোনো কষ্ট নেই। সাথে পিঠে কিন্তু সামনে পিছনে দুটো করে ব্যাগ রয়েছে, সেই ব্যাগে কিন্তু পর্যাপ্ত জিনিসপত্র রয়েছে, জামা কাপড় বলুন খাবার দাবার বলুন, নিয়ে হাঁটছি, বাট কষ্ট নেই, দরদর করে ঘামছিও না, মনোমুগ্ধকর পরিবেশ চলছি। তার মানে কি এখানে পরিবেশটা এতটাই এখনও ক্লিন যে এই পরিবেশে এইভাবে বেঁচে থাকা যায়, যেটা শহরে সম্ভব নয়। শহরে আমাকে 10 কিলোমিটার হাঁটতে পারলেই হয়তো আমি কেন যে কোনো ভালো ভালো মানুষই খেয়ে হারিয়ে ফেলবে। হয়তো বলতে পারেন আমি ব্যক্তিগতভাবে কিছুটা শারীরচর্চার সঙ্গে যুক্ত, রোজ একটু নিজেকে নিয়মের মধ্যে আটকে রাখি বলে হয়তো অন্য লোকের থেকে এক কদম হলে হয়তো এগিয়ে আছি। বাট তারপরে যে আমার যে কোনো কষ্ট হয় না শহরে থাকলে তা নয়। পাকার হাওয়া চাই, ঠান্ডা জল চাই, এখানে কোনো কিছু দরকার পড়ছে না। নর্মালি যা পাচ্ছি নেচার থেকে, পাহাড়ের জল,
এই বাতাস, এই গ্রিন, এই সবুজ সব নিয়ে বিন্দাস হয়েছি। মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা হাঁটলেও যেন কষ্ট নেই। নেট ব্যবহার করতে পারছি না, খুব একটা ফোনে যোগাযোগ করতে পারছি না, তাতেও কোনো অসুবিধা নেই। খালি মনে হচ্ছে আলোটা থাক, এই সূর্যের আলোটা, আর এই রাস্তা ধরে চলতে থাকি। রাস্তার শোভাটা দেখুন, আমি আর নিজেকে না দেখিয়ে রাস্তাটাই দেখাচ্ছি। চারদিকে সবুজে ঘেরা, ওই দেখুন দাদা আসছে। আর সবুজগুলো এতটা এখানে যে আশেপাশের বড় বড় পাহাড়গুলোকেও ঢেকে দিয়েছে, যে পাহাড়গুলোকে দেখতে পাওয়া যাচ্ছে না। তো ধীরে ধীরে আরও এগিয়ে চলছি। উদ্দেশ্য মদমহেশ্বর, পঞ্চকেদারের দ্বিতীয় কেদার। চলছি আশিগ্রামের পথ ধরে। এর আগে আমরা গন্ডার, লোয়ার বানতলি, আপার বানতলি টপকে এসছি। এখন আমাদের সামনে নেক্সট যে পয়েন্ট আছে সেটা হচ্ছে গিয়ে নানুর। নানুরের পরের পয়েন্টটি হচ্ছে গিয়ে কিন্তু একদম মদমহেশ্বর। আর মদমহেশ্বর থেকে আরও চড়াই ভেঙে ওপরে উঠলে কেউ বলে বুড়ো মদমহেশ্বর, কেউ বলে বুদ্ধা মদমহেশ্বর। তো সেটাও দেখব। দেখুন লোক নামছে, কোনো অসুবিধা, একা এলেও কোনো কিন্তু অসুবিধা নেই। যদি কোনো আমরা তো ব্লগ করি, আমাদের উদ্দেশ্যই থাকে এরকম রিমোট লোকেশনে পৌঁছে যাওয়া। বাট কোনো মানুষ যদি মনে করেন যে সোলো ট্রেক করব, তিনি নারী পুরুষ যে কেউ হতে পারেন, নির্দ্বিধায় চলে আসুন, কোনো ভয় নেই। আবারও বলছি, কোনো সিকিউরিটির ভয় হবে না, নির্দ্বিধায় চলতে পারেন। বাট আপনাকে আপনার শরীরের দক্ষতাটা নিজেকেই বহন করতে হবে। রাস্তার বিভিন্ন জায়গায় বিভিন্ন মেসেজ বা বার্তা দেওয়া রয়েছে, যেমন বলছে আস্তে আস্তে চলুন, তাহলেই প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। কোথাও বললাম যে লেখা আছে চড়াই দেখে ভয় পাবেন না, ওপরে বাবা আপনাদের অপেক্ষায় রয়েছে। অসম্ভব সুন্দর। ওদিকে এখনও দেখা যাচ্ছে মধুগঙ্গা। আর এখানে দেখুন দেখাচ্ছি, একটা পাহাড়ের মাথায় বরফ দেখতে পেয়েছি, জুম করে দেখালাম। তো হয়তো কাল সকালে যে পাহাড়গুলো দেখবো বুড়া মদমহেশ্বরে, সেখানে হয়তো বরফ পেলেও পেতে পারি। তো চলুন, যখন যা দেখবো তাই দেখাবো, আগে থেকে বলে তো লাভ নেই, চলতে থাকি। এই যে প্রকৃতিকে দেখতে দেখতে যাচ্ছি পাহাড়গুলোকে। ওপর আরেকটা বড় পিক দেখা যাচ্ছে, দেখুন আগে একটা দেখেছিলাম, এবার এইটা। এই যে পিকটা দেখছেন, এইটাই হচ্ছে চৌখাম্বা। যখন আমরা বুড়া মদমহেশ্বরে যাব বা বুড়ো মদমহেশ্বরে, তখন কিন্তু তাকে আরও ভালোভাবে দেখতে পাবো। তো মনে হচ্ছে এটাই চৌখাম্বা, যা বুঝতে পারছি এখান থেকে। আমাদের রাস্তা তো ঘুরে ঘুরে উঠছে, এই যে এই রাস্তাটা আবার এদিকে ঘুরে যাচ্ছে, এই দেখুন। এই যে এবারে এইখান দিয়ে ওপরে উঠে যাবো, আর সেদিক থেকে দাদা হেঁটে আসছে। রাস্তাটা বিশ্বাস করুন, আবারও বলছি, প্রথম দেখাতেই রাস্তা একদম প্রেমে পড়ে যাওয়ার মতো অবস্থা। মানে এই রাস্তায় আরও 2-3 বার না এলে হয়তো মনের শান্তি হবে না। কষ্ট কী জিনিস বুঝতেই পারছি না এই রাস্তায়। মখমলের মতো হাঁটছি। মানে আমাকে যদি বলেন, আমি বলবো এর থেকে কেদার অনেক খারাপ রাস্তা, অনেক খারাপ। এটা একদম মাখন মাখন যাকে বলে, স্মুথ চলে যাচ্ছি। আপনারা বলেন পাহাড় এসে স্মুথ, হ্যাঁ, এর থেকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর পাহাড়ে আমরা হেঁটেছি, রাস্তা নেই, জল কাদা, শুকনো খটখটে পরিবেশে হেঁটে চলেছি। যে ওই রাস্তা দিয়ে আমরা উঠে এলাম আপার বানতলি থেকে, আর নানুর পথে যাচ্ছি। তার মাঝে থাকার কিন্তু একটা জায়গা রয়েছে, হোটেল পঞ্চবটি। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখে নিন। এই যে ফোন নাম্বারগুলো একটু হয়তো হেভি আসছে, আমি দেখার চেষ্টা করছি আপনাদেরকে। তো এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। এখান থেকে নানু 1.7 আর মদমহেশ্বর 7.3 কিলোমিটার। এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে এখানে নাম্বারটা শো করানোর, কতটা করতে পারছি। হয়তো লাইটের রিফ্লেকশন পড়ে হয়তো একটু নাম্বারটা একটু হেভি আসছে, বাট একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। হাতে সময় নেই বলে সময় নিতে পারলাম না। এখানে একটা চেকপোস্ট রয়েছে, এখানে কিন্তু আপনাদেরকে নাম এন্ট্রি করাতে হবে। শুধুমাত্র নামটা নেবে, আপনার ফোন নাম্বারটা নেবে, কোথা থেকে এসেছেন এটা নেবেন, কোনো টাকা পয়সার ব্যাপার নেই, জাস্ট এন্ট্রি করিয়ে চলে যেতে হবে। আর যদি গ্রুপে আসেন তাহলে একজন এন্ট্রি করাতে হবে, আর পাশে লিখে দিতে হবে কজন আছেন, তাহলেই হবে। এখানে দাদা গেছিলো, দাদার নামটা এন্ট্রি করালো, সাথে লিখে দিল 2। তার মানে আমরা এই গ্রুপে 2 জন আছি, ব্যাপারটা এই বোঝালো। তো আপনার যদি গ্রুপে 6-7 থাকেন, যে কোনো একজন যাবেন, যেহেতু কোনো ডকুমেন্টস লাগছে না, গিয়ে একজন নিজের নামটা বলে, কোথা থেকে এসছেন, ফোন নাম্বারটা বলে, কজন সঙ্গে আছেন সেটা বলে দিলেই হবে।
তো বললো যে ওপরে বোধহয় বরফ পড়ছে, গেলে বরফ দেখতে পাবেন। এখন দেখা যাক আমরা কতটা পথ চলতে পারি। এই যে দাদা আগে আগে উঠছে দেখতে পাচ্ছেন। চড়া এখানটা আছে, মিথ্যা বলবো না কখনোই, সেটা কথা শুনেও বুঝতে পারছেন যে আমাদের একটু হালকা হালকা হাত ধরছে কথা বলতে, কারণ চলতে চলতে ভিডিও করছি, তার তো একটা এফেক্ট তো ভিডিওতে পড়বেই। তো চলছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনার ভিডিওগুলো দেখুন, লাইক করুন, শেয়ার করুন। হয়তো আগামী দিন আপনার বা আপনারই কোনো প্রিয়জনের হয়তো কাজে লেগে যেতে পারে। এখানে চলাপথে প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন, তাই রিফ্রেশমেন্টে খুব একটা অসুবিধা হবে না। জল, লেবু জল, শরবত, বুরান সব পেয়ে যাবেন। আর চাইলে এখানে থাকতেও পারেন। এখানে একটা হোমস্টে রয়েছে, এই দেখুন এনারা এখানেই কাজবাজ করে নিজেরাই নিজেদের। এখানে একটা হোমস্টে, এই নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, চাইলে এখানেও থাকতে পারেন যোগাযোগ করে। তো আমরা এগিয়ে যাচ্ছি নানুর পথে। মোটামুটি আর হয়তো 1.5 থেকে 2 কিলোমিটার মতো পথ আছে, কাছাকাছি খুব শিগগিরই পৌঁছে যাব আমরা। তো দেখতে থাকুন, মদন মহেশ্বরের একটা এক্সাইটিং রোমহর্ষকর ভিডিও চলছে এই ম্যাপেলের পর্দায়। এই দেখুন পড়ন্ত বিকালে সূর্য অস্তগামী, তখন আলোগুলো পড়ে পাহাড়ের রঙগুলো আস্তে আস্তে তার অন্যটা রূপ চেঞ্জ করছে। দেখুন মানে এক অনবদ্য, মানে এসব দেখার জন্য এখানে দিনের পর দিন থেকে যাওয়া যায়। মানে বাড়ি ফেরাটা তখন মনে হয় না গেলেও চলে। দেখুন পাহাড়ের রেঞ্জগুলো দেখুন, অসম্ভব সুন্দর। এই প্রকৃতি যদি চোখ দিয়ে না দেখবো তাহলে কী করবো বলুন? সবসময় কি ওই টিভির পর্দায় মোবাইলে ক্যামেরা দেখতে ভাল লাগে? কখনো তো নিজেকে এসে ফিল করতে। আর এখনও দেখুন ওই যে মধুগঙ্গা ওখান থেকে বয়ে বয়ে কুলকুল বেগে আমাদের সাথে চলছে, আগামীতেও চলবে। আর এখানে একটা সামনে ল্যান্ডমার্ক রয়েছে, মাইল ফলক, সেখানে দেখতে পাচ্ছি নানুর দেখাচ্ছে 1.575, অর্থাৎ 1.5 কিলোমিটারই ধরে নিন। আর মদন মহেশ্বর দেখাচ্ছে 7 কিলোমিটার। মানে যা বুঝতে পারছি, যা রাস্তার যা গতি প্রকৃতি, যদি এখন হেঁটে মন্দির যেতে হয় মোটামুটি হয়তো আমার ঘন্টা 2-2.5 লেগে যাবে, যেটা হয়তো সময়ের বিচারে দেখলে মোটামুটি 7টা থেকে 7:30 পৌনে 8টা হয়ে যাবে, যেটা হয়তো সম্ভব হবে না। এই জন্যই যে 7টা অন্ধকার নামলেও পাহাড়ি জঙ্গল ভরা একটা পথে মানুষের থেকে কোনো ভয় না থাকলেও একটু তো জন্তু জানোয়ার থেকে ভয় থাকেই। আর অন্ধকারে এখানে কিন্তু কোনো আলো নেই, যেটা কেদারের রাস্তায় আমাদের রাস্তায় আলোটা পাবেন, এখানে কিন্তু সেই আলোটা নেই। সেহেতু হয়তো মন্দিরের পথে টার্গেটটা হয়তো একটু কাট করতে হবে আমাকে, হয়তো এই নানুরে গিয়ে থেকে যেতে হবে, যেটা এখান থেকে আর 1.5 কিলোমিটার দেখালাম আপনাদের। ওই যে বললাম সকালবেলা যদি গাড়িটা খারাপ না হতো আর এই গাড়ি ভর্তির জন্য যদি অতক্ষণ সময় নষ্ট না হতো, বিশ্বাস করুন আজ বিকেলে আমি মদন মহেশ্বরেই থাকতাম এবং ওখানে সন্ধ্যা আরতিটা দেখতে পেতাম। কারণ কেদার কিন্তু বিখ্যাত, পঞ্চকেদার তার সন্ধ্যা আরতির জন্যই। আপনি তো মন্দির দর্শন করবেনই, কিন্তু প্রত্যেকটা কেদারেরই মন্দিরের বাইরে খুব বড় আকারের সন্ধ্যা আরতি হয়। তো সেটা দেখাটা খুব ভালো জিনিস আর কি। মানে আমার এখন অবধি কোনোটারই দেখার সৌভাগ্য বা সুযোগ হয়নি। আগের দিনও কেদারে গিয়ে এতটাই শরীর খারাপ হয়ে গেল যে সুযোগ থেকেও দেখতে পাইনি। আর আজকেও পৌঁছাতেই পারছি না, হয়তো নানুরে থেকে যাব, সেক্ষেত্রে আজকেও হয়তো দেখাটা হবে না। তো দেখা যাক, বাকি কেদার যদি করতে পারি তখন দেখতে পাই কি না পাই, বাট চলেছি পথ ধরে। আর বুঝতেই পারছেন পাহাড়ি পথে ক্যামেরা করতে করতে ব্লগ করতে করতে চলাটা কতটা প্রবলেম। ওপর থেকে এখনও লোক নামছে। তো চলুন ক্যামেরাটা বন্ধ করে একটু হেঁটে নিই, তারপরে আবার ফিরবো। এই দেখছেন এই রাস্তা বরাবর আমরা হেঁটে আসছি। একটু আগে অবধিও দেখা যাচ্ছিলো, এখন ওখানে হালকা একটা লালচে আভা রয়েছে, সূর্য অস্ত যাচ্ছে একদম। আর ঝপ করে কিন্তু অন্ধকারটা নেমে গেল। একটু আগে অবধিও মনে হচ্ছিল অনেকটা আলো আছে, অনেক দূর যেতে পারবো, বাট ঝাপ করে এই যে পাহাড়ে অন্ধকারটা নেমে যায়, কোনো ওয়ার্নিং দেওয়ার ব্যাপার থাকে না। তো সেইটা একটা পাহাড়ের অন্য বৈচিত্র্য। তো সেই জন্য পাহাড়ে আলোকে আবার বেশিক্ষণ ভরসা, মানে পাহাড়ের কোনো কিছুকেই বেশিক্ষণ আপনি বিশ্বাস করতে পারবেন না। ওয়েদার, নেচারের আলো, টেম্পারেচার, এই দেখবেন হাঁটলে গরম লাগছে, তারপরে দেখেন ঝাপ করে ঠান্ডা লাগছে আপনার। এখন যেটা আমাদের হচ্ছে বেশ হিমশীতল, কারণ অনেকটাই উঁচুতে চলে এসেছি, হিমশীতল বাতাস বইছে। আমরা কান টান ঢেকে নিয়েছি মোটামুটি টুপি দিয়ে, শীত টুপি দিয়ে।
তো চলাপথে আবার হাঁটা শুরু করে দিয়েছি। বাট জার্নিটা যে এনজয় করছি বিশ্বাস করুন, কতটা বোঝাতে পারছি আমি জানি না এখানে, বাট খুবই এনজয় করছি। এখান থেকে দেখাচ্ছে মদনমহেশ্বর আর 6.5 কিলোমিটার। হয়তো যদি সকালে টাইমগুলো নষ্ট না হতো হয়তো আজকেই পৌঁছে যেতাম। আর নানু যেখানে আমরা যাবো বলছি সেটা মাত্র 800 মিটার আর কি দূরে। তো আশা করছি আর হয়তো মিনিট 20 মধ্যে আমরা পৌঁছে যেতে পারি। তো এই দেখতে পাচ্ছেন একাধারে পাহাড়ের মাথায় বরফ, তার পাশে একটা রুক্ষ পাহাড়, তার পাশে হালকা লালচে সবুজ একটা পাহাড়, তার পাশে পুরো গ্রিনে ভরা একটা পাহাড়। আর এই গাছপালাগুলো আস্তে আস্তে সূর্য অস্ত চলে বলে রঙগুলো বদলাচ্ছে। এবার আমাদেরকে একটু পা চালিয়ে পৌঁছাতে হবে, কারণ পাহাড়ের অন্ধকার ঝপ করে নামে, তখন খুব অসুবিধা হয়ে যায়। যদিও সাথে ছোটোখাটো লাইটের ব্যবস্থা রয়েছে, বাট সেটা হয়তো সবসময় পর্যাপ্ত নাও হতে পারে। তো তাই আমরা ফটাফট নানুরে পৌঁছানোর চেষ্টা করছি, যে বললাম আর 800 মিটার পথ বাকি রয়েছে। তো আজ আর সময়ের অভাবে মন্দিরে পৌঁছাতে পারলাম না, বাট শরীরে কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে আমাদের এনার্জি ছিল মন্দিরে যাওয়ার মতো। শুধু পরিস্থিতির চাপে আমরা আর সেই সাহসটা দেখাচ্ছি না কেউ, কারণ পাহাড়ে এসে দুঃসাহসিকতা দেখানোটা আমাদের কাজ নয়। পাহাড়টাকে এনজয় করা, উপভোগ করা এবং আপনাদের সামনে ওটাকে ভালোভাবে তুলে ধরাটাই আমাদের উদ্দেশ্য থাকে এই চ্যানেলে। তো সেটাই করছি। তো এখন ফার্স্ট টার্গেট হচ্ছে নানুরে যাওয়া, সেখানে গিয়ে রাতে মাথা গোজার জন্য একটা রুম হোক, ডরমিটারি হোক, যাই পাবো এখানে হোমস্টে, সেটা নেওয়া, রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এটাই হচ্ছে এখন কাজ। দেখুন এখান থেকে কি দেখতে পাচ্ছি, অসাম, জাস্ট অসাম বললেও কম বলা হবে। তো চলুন নানুরে পৌঁছানো যাক। এই হঠাৎ করে রাস্তা অন্ধকার নেমে গেল, আর যেটা ভাবছিলাম যে মন্দির অবধি ট্রাই নেবো সেটা সম্ভব হলো না। এই মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে আমরা ভিডিও করছি, বুঝতেই পারছেন আমাদের এখন চলতে গেলে লাইটের প্রয়োজন পড়ছে। আর সামনে যেখানে নানুতে যাচ্ছি তার লাইট দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা এসেই গেছি। আর হয়তো 100-150 মিটার, তারপর হয়তো আজকের আস্থান আমরা হয়তো খুঁজে পাবো। ওই বললাম পাহাড়ের সব কিছুই যখন তখন চেঞ্জ হয়ে যায়। ঘড়িতে কিন্তু এখন বেশি আছে না, এই মুহূর্তে মাত্র 6:10। পাহাড়ে কিন্তু সময় অনেক আলো থাকে, কিন্তু ওই যে বললাম ঝপ করে অন্ধকার নামে, ঝপ করে ওয়েদার চেঞ্জ হয়, ঝপ করে বৃষ্টি নামে, সব কিছু ঝপ করে হয়। আর এই যে পিছনে দাদা আসছে, মানে আমি লাইটটা দেখাচ্ছি, চলতে সুবিধাই হচ্ছে দাদার। আর আমিও সামনে লাইটটাকে রাখছি যাতে আমাদের চলতে সুবিধা হয়, বা এই লাইটটা সামনে ইন্ডিকেটার হিসাবে কাজ করে অনেকটা, যে কেউ আসছে ওরা বুঝতে পারে। তো এই মুহূর্তে চলছি আমরা মদনমহেশ্বর ট্রেকের নানুরের পথে। তো গিয়ে পৌঁছে দেখাচ্ছি কোথায় আছি, কি করছি, খাচ্ছি। তো দেখতে থাকুন। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে এসে আমরা এখান থেকে এসে এখানে কিন্তু এই একটাই কিন্তু রয়েছে হোমস্টে। আর নামটাম কিছু দেখতে পাচ্ছি না, কাল সকালে যদি দেখতে পাই আমি আপনাদের নাম্বার দিয়ে দেবো। তো এখানে মোটামুটি 4-5টা রুম রয়েছে, মানে প্রত্যেকটা রুমেই 5 জন করে থাকতে পারে সেরকম ব্যবস্থাপনা রয়েছে। আর এই বাইরে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো বাইরে বিশাল ঠান্ডা, তো চলুন ভেতরে গিয়ে কথা বলি। ঠান্ডা দাঁড়িয়ে আর কথা বলতে পারছি না, ভিডিওটা ভেতরে গিয়ে শেষ করছি। ব্যাপার হচ্ছে এই দেখুন ঘরটা দেখাই, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই দেওয়াল, একদম ইট বালি সিমেন্টের ঘর, কোনো প্লাইউডের নয়। উপরটা কাঠের, মানে শীত প্রধান জায়গায় এটা কাঠেরই হয়। আর এই বেডটা দেখুন, একটা বিশাল বড় বেড দিয়েছে, 5 জন শুতে পারবে। আগে থেকে একজন রয়েছেন আর আমরা 2 জন এলাম, বললো যদি আরও 2টো লোক আসে তাহলে কিন্তু এই ঘরে ঢোকানো হবে, আপনারা শেয়ারিংয়ে থাকবেন? তো আমরা বললাম হ্যাঁ আমরা শেয়ারিংয়েই থাকবো। আর আরেকটা ঘর এখনও ফাঁকা রয়েছে, বললে যদি পুরো ঘর চান পুরো ঘরটা আপনাদের দিয়ে দেবো। তাহলে কিন্তু 5 জনের যে ভাড়াটা হচ্ছে ইন্ডিভিজুয়াল করে, সেই ভাড়াটাকে ক্যালকুলেট করে টোটাল যে অ্যামাউন্টটা সেটা পে করতে হবে। তো আমরা আবার বলি কত করে পড়ছে, কারণ থাকতে গেলে তো পয়সা দিতে হবে, দান ছাড়া না, ফ্রিতে কেউ খাওয়াবে থাকবে। তো বললো পার হেড 350 করে দিতে হবে। এর মধ্যে কিন্তু কিচ্ছু ইনক্লুডিং নেই। অ্যাটাচ টয়লেট রয়েছে, টয়লেটটা পরে দেখিয়ে দেবো কী রয়েছে। ঘরে একটা চার্জিংয়ের পোর্ট রয়েছে, তাই চার্জিং করতে খুব একটা অসুবিধা হবে না আমাদের সবারই। তো মোটামুটি 350 করে পার হেড নিচ্ছে, আমাদের 2 জনে পড়ছে 700 টাকা। আমি বললাম খাবার দাবার কিছু দিচ্ছেন? বলছে কিচ্ছু হবে না, কিন্তু যদি খাবার নেন এখনই বলে দিতে হবে, তাহলে আমরা খাবার বানাবো। আর খাবারের জন্য রাতে খরচ পড়বে হচ্ছে কি 160 টাকা করে। তো 160 টাকা করে খাবারে বললো ভাত, ডাল আর রুটি তরকারি থাকবে, এই হচ্ছে ব্যাপার। আর বললাম 2টো চা কিন্তু আমাদের এখনই লাগবে। তো বলছে যে 2টো চাগুলো 20 টাকা করে পড়ে, আমরা দিয়ে দিন, কোনো অসুবিধা নেই।
এই হচ্ছে আপাতত ব্যাপার। থ্যাংক ইউ। এই বলতে বলতে এখন গরম গরম হাতে চা চলে এলো, মানে সার্ভিস কিন্তু খুব ভালো। আমাদের খাবারের ডাক পড়েছে, আমরা খেতে চলে এসেছি। তো এখানে খাবার এখানে দিয়েছে হচ্ছে গিয়ে রুটি দিয়েছে, ডাল দিয়েছে, আলুর তরকারি দিয়েছে, আর এখানে জগে জল দিয়েছে। জলটা আপাতত লাগবে না, জলটা খুব ঠান্ডা। এখানে আমাদের পাশে সবই বাঙালি রয়েছে, আর একজন আমরা পেয়েছি ছত্তিশগড়ের একজন খুব বিখ্যাত মানুষকে আমরা পেয়েছি। বিখ্যাত মানে উনি একজন ধার্মিক মানুষ, উনি এই ঠাকুর ধর্ম নিয়েই থাকেন। উনি এসছেন ছত্तीसगढ़ থেকে, উনিও খাওয়া দাওয়া করছেন। खाना कैसा लगा पहले ये बताइए थोड़ा वीडियो में। मस्त है, यहाँ पे जो मिला वही बड़ी बात है, प्रसाद है। हाँ बस यही प्रसाद है। तो এখানে দেখতে পাচ্ছেন ডাল রয়েছে, রুটি রয়েছে, তরকারি রয়েছে, হয়তো ভাত চাইলে ভাতও দেবে। তো চলুন একটু স্বাদ গ্রহণ করে দেখা যাক। গরম গরম খাবার, খাবারটা গরমই দিয়েছে, বাট 2 মিনিটে বেশি গরম থাকছে না, জাস্ট জল হয়ে যাচ্ছে। তো ঠিকঠাক, খারাপ না। এখানে যা পাওয়া যায় এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যাবে না। ডাল ছিল, এটা যতদূর দেখে মনে হচ্ছে লাউ হবে, তরকারি হবে হয়তো। ওই লাউ আলু তরকারি এই খেতে হবে এখানে। আচ্ছা খাবারটার দাম বলি, খাবারের দাম নিচ্ছে কিন্তু 160 টাকা করে। এটা কিন্তু আলাদা, রুম ভাড়া পার হেড 350 টাকা, খাবারের দাম কিন্তু 160 টাকা করে আলাদা। তো আগে আরেকটা গ্রুপ যারা এসেছে তার আগে খেয়ে নিল, ওরা একটা করে রুম ধরে ধরে ডাকছে, মানে বেশি জায়গা তো নেই বসার, তো রুম ধরে ধরে ডাকছে। ঠিকঠাক খাওয়াটা অসুবিধা নেই, খেয়ে নি ঝপাঝপ, তারপরে ঘুমিয়ে পড়বো, কার অনেক কাজ আছে। চলে এসছে আমার পছন্দের ভাত, ডাল আবারও দিয়েছে, তরকারিও দিয়েছে, অসুবিধা নেই, ভাত দিয়ে দিয়েছে। তো ভাতটা পেলে আর কি চাই না, ভাত হয়ে গেছে, ভাতটা খেয়ে। হ্যালো, গুড মর্নিং। পুরো রেডি হয়ে গেছি মোটামুটি, এখন রয়েছি নানুরে। মদমশা যাওয়ার পথে কালকে রাতে অন্ধকার নেমে গেল, তো এর থেকে গেলাম নানুরে, আর যাওয়া হলো না। তো পিছনে দেখুন সবে সকালটা হচ্ছে, ঘড়িতে এখন বাজে হচ্ছে 5:30 মতো। 4:30 থেকে উঠে বসে আছি, বাট এতই অন্ধকার কিছু করতে পারছি না। আর ঘরের লাইটটা রাত 8টায় চলে গেছে, আমরা সেটা জানতাম না, আমরা অনেক পরে এসেছি। পরে শুনলাম যে বলে দিয়েছিল 8টার পরে লাইট থাকবে না। লাইট না থাকার জন্য ঘরে কিছুই করতে পারতাম না। একটা মোবাইল দিয়ে কত কী করবো, মানে ব্যাগ গোছাবো, বাথরুম যাবো। তো সেন ভোরবেলা উঠে কোনো রকম মোবাইল দিয়ে যেটুকুন টয়লেট করতে হয় করে নিয়েছি, মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে গেছি। একটা চা বলেছি, চাটা দেবে এবারে। তো এবারে বেরিয়ে পড়বো মদমহেশ্বরের পথে। মোটামুটি হালকা আলো ফুটে গেছে, রাস্তা দেখা যাচ্ছে। তো আজকে মদমহেশ্বর যেতে হবে, গিয়ে একটু বুড়ামহেশ্বর দেখে আমাকে আবার এতটা নামতে হবে। মানে আজকে মোটামুটি 30 কিলোমিটার কাছাকাছি জার্নি আছে, বেশি তো কম নয়। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো ভালোই বেশ রাস্তা, সকালে মনোরম পরিবেশ। তো বেরিয়ে পড়ি, চলতে থাকি, চলার পথে যা যা হবে তাই তাই দেখাবো আপনাদেরকে, হচ্ছে কি ব্যাপার। তো সকালে একটা চা চেয়েছি, চা চলে এসছে, এবার চাটা খাওয়ার পালা, খেয়েই ঠক করে বেরিয়ে যাবো। চাগুলো ভয়ঙ্কর মিষ্টি, আমার একটু কফি মিশিয়ে নিতে হবে। চা ঠিকঠাক, আজকে খুব একটা মিষ্টি হয়নি, এটা খাওয়া যায় মোটামুটি। আর সাথে রয়েছে এই বিস্কিট, যেটা আমি ক্যারি করি, সঙ্গেই রয়েছে, দেখতে পাচ্ছেন। খেয়ে নেবো, নিয়ে বেরিয়ে পড়বো। নিচ থেকে অনেকটা হেঁটে চলে এলাম, আবার সকাল হতেই পাহাড়গুলো সঙ্গ নিয়ে নিয়েছে, আবার চলা শুরু করলাম। পথ এখন অনেকটাই চড়াই রয়েছে। তো ওনাদের বললাম যে ব্যাগগুলো একটু রেখে যেতে পারি, ওরা বললো হ্যাঁ রেখে যেতে পারবেন, অসুবিধা নেই। তো ব্যাগগুলো যেহেতু রেখে দিলাম, তাই একটু ঝাড়া হাত পা হয়ে গেলাম। একটা লাঠি আর এই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম পঞ্চকেদারে দ্বিতীয় কেদার মদমহেশ্বরের পথে। তো সকালবেলা হাঁটতে ভালোই লাগছে, বেলা বাড়লে রোদ বাড়লে তো একটু গরম লাগবে। এখন বেশ ঠান্ডার একটা কামড় রয়েছে, মোটামুটি হাতে গ্লাভস লাগিয়ে নিয়েছি, শীত টুপি পরে নিয়েছি। এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলার পালা। তো দেখি কি অপেক্ষা করে আছে সামনে, চলতে থাকি। চড়াই যেহেতু বেশি আছে, তাই ফোন ধরে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে। আর চলার পথে কথা বলাটা একটু প্রবলেম, কারণ বুঝতেই পারছেন ওপরের দিকে উঠছি, অক্সিজেনের অভাব রয়েছে। তো মাঝে মাঝেই ভিডিও করে দেখাবো। তো চলুন অনেকটা হেঁটে নেওয়া যাক। রাস্তা দিয়ে মোটামুটি আমি
1.5 কিলোমিটার মতো চলে এসেছি, সেখানে দেখছি একটা থাকার জায়গা আছে। আর এখানে একটা জিনিস দেখুন, বোর্ডটাতে বাংলাতে লেখা আছে অঙ্কিতা ভোজনালয়। ফোন নাম্বারটা আমি তো দেখতে পাচ্ছি না এখানে, বাট এখানে গিয়ে থাকতে পারেন, খাওয়া দাওয়া করতে রাত্রিবেলা। হয়তো একটু সময় পেলে আমি ওপরেই চলে আসতাম, এখানেই থাকতাম। আর এখানে জলের পর্যাপ্ত ব্যবস্থা আছে, মানে কিছু দূর দূর মোটামুটি 1 কিলোমিটার পরপরই খাওয়ার জলের ব্যবস্থা আছে, অসুবিধা হবে না। ওই রাস্তা উপরের দিকে চলে যাচ্ছে, একটু আগে দেখতে পেলাম কিছু লোক যাচ্ছে, তো অসুবিধা নেই। আর 4 কিলোমিটার মতো বাকি আছে, হয়তো খুব শিগগিরই পৌঁছে যাব। তো ঠান্ডার হাওয়াও আছে, আবার যে হাঁটছি যার জন্য হালকা হালকা ঘামও হচ্ছে, তো মিলেমিশে একটা পরিবেশ। তো চলুন ওপরের দিকে হাঁটা যাক, চলা যাক। এই পাহাড়ের রেঞ্জগুলো দেখুন, একটানা চলবো ভাবছি, কিছুতেই চলতে পারছি না। এগুলো দেখলেই মন ভালো হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে পড়ছি আর ছবি নিচ্ছি, অসম্ভব সুন্দর। তার সাথে পথের ধারে কিছু সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, বিভিন্ন রকম, যেগুলো পাহাড়ি ফুল আর কি, পাহাড়ে এলে দেখতে পাওয়া যায়। তো অসম্ভব সুন্দর একটা জায়গায় চলে এসেছি, যেখানে ফেরার কোনো ইচ্ছা বা মন চাইছে না বলতে পারেন। এখানে যদিও পৌঁছাইনি পুরোটা আমি, তারপরে একই কথা, চলার পথে খুব সুন্দর সুন্দর মেসেজ রয়েছে যে হাসতে হাসতে চলিয়ে রাস্তে আপকে कट जाएंगे, और चढ़ाई से देख के मत डरिए, ऊपर बाबा आपके लिए बैठा हुआ है। तो সুন্দর সুন্দর সব স্লোগান লেখা রয়েছে হিন্দিতে, সেগুলো পড়েই যেন আরও মন খুশি হয়ে যাচ্ছে, আর চলার ইচ্ছা আরও বেড়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছি, আর খুব নিচে কথা দেখা যায় না এখনও, এই দেখা যাচ্ছে নিচে মধুগঙ্গা বয়ে যাচ্ছে, ওই দেখুন, যতটা জুম করে আমি দেখাতে পাচ্ছি। আর ওদিকে পাহাড়গুলো দেখুন, সবে সূর্য উঠছে, চিকচিক করছে। এই সময় যদি বুড়া মধুমহেশ্বর বা বুদ্ধা মধুমহেশ্বর থাকতে পারতাম খুব ভালো হতো, বাট সেটা করতে পারলাম না, যেহেতু কাল রাতে আমি এসে মধুমহেশ্বরে পৌঁছাতে পারলাম না। তো সকালবেলাই যাব, যা পাই তাই দেখাবো। ওখানে যে চৌখাম্বার যে পিকগুলো রয়েছে সেগুলো দেখাবো আপনাদেরকে। হয়তো বেলায় অতটা ভালো মজা পাবেন না দেখে, বাট যতটুকু আমার দ্বারা করা সম্ভব আমি করে দেখানোর চেষ্টা করছি। কারণ এখানে টাইমটা এমন একটা ফ্যাক্টর যে 6টা বাজার পরে এই পাহাড় পুরোপুরি ক্লোজ, মানে স্তব্ধ, কোনো কাজ আপনি করতে পারবেন না। আর গাড়ি ঘোড়ার এমনই এখানে মানে একটা প্রবলেম রয়েছে যে আর্লি মর্নিং না হলে আপনি কোনো গাড়ি পাবেন না উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে যদি আপনাকে মানে পাবলিক গাড়িতে, পাবলিক ট্রান্সপোর্টে বা শেয়ার গাড়িতে ঘুরতে হয়, আপনার টাইমিং হচ্ছে গিয়ে ভোর 5টা থেকে সকাল 8টা। এই 3 ঘন্টার যে স্প্যান, এটা যদি একবার হাতছাড়া হয়ে যায়, আপনার সারাদিনের সব প্ল্যান ঘেটে যাবে। আর যদি কেউ ব্যক্তিগত গাড়ি রিজার্ভ করে ঘোরেন, তার কোনো অসুবিধাই নেই, গাড়িওয়ালা আপনার ঠিক টাইমে ঠিক জায়গায় পৌঁছে দেবে। আর আমি যেহেতু মানে পাবলিক ট্রান্সপোর্ট নিচ্ছি বা শেয়ার গাড়িতে ঘুরছি, তাই টাইমটা ম্যাচ করতে না পারলে খুব মুশকিল হয়ে যাচ্ছে। ওই গাড়ি ভরতে সময় লাগছে, পরে নেক্সট স্পটে গিয়ে আর দ্বিতীয় গাড়িটা পাওয়া যাচ্ছে না। যখন পাচ্ছি তখন গিয়ে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না। তো যার জন্যই কালকে মধুমহেশ্বরটা আমি আসতে পারলাম না রাত্রিরে। আমার হয়তো 2 ঘন্টা থাকলে হয়তো আমি টেনে দিতে পারতাম, কিন্তু সেটা পেলাম না। তো যার জন্য বুড়ো মধুমহেশ্বরে যে সূর্যোদয়টা দেখতে লোকে আসে, সেটা হয়তো আমার মিস হয়ে গেল। কারণ আজকে আমার পক্ষে আর মধুমহেশ্বরে থাকা সম্ভব নয়, কারণ এরপরে লম্বা প্ল্যান রয়েছে, বাড়ি ফেরার টিকিটও কাটা রয়েছে। মানে মোট কথা এগুলো করতে এলে আপনাকে ফেরার টিকিটটা না বুক করে আসাই বেটার। যখন আপনার মনে হবে ট্যুর কমপ্লিট, তখন আপনাকে তৎকালে টিকিট কেটে বেরিয়ে যেতে হবে। এটা করতে পারলে এই ট্যুরগুলো সব থেকে ভালো হবে। বাট আপনি যদি আগে থেকে সময় বেঁধে দেন যে এর মধ্যে করতে হবে, তাহলে খুব মুশকিল। সেক্ষেত্রে আপনি যা প্ল্যান করছেন তার থেকে 3-4 দিন বাফারিং টাইম রাখতে হবে, যেটা সবসময় তো করা হয়ে ওঠে না। বাট চেষ্টা করছি যতটা আমি এই একই ট্যুরে করে দেখাতে পারি। উদ্দেশ্য থাকবে 5টা কি দাঁড়ি করার, বাট দেখা যাক সময় কতটা সাথ দেয় আমাকে। তো বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম উদ্দেশ্যই ছিল 10 দিনে পঞ্চকেদার করব, মানে হরিদ্বার টু হরিদ্বার 10 দিনে। তো দেখা যাক কি পারছি। চলুন আবার কিছু দূর পর ফিরছি। অনেকটা পথ চলে এলাম, এটা আই থিঙ্ক কোন বোধ হয়। এখানেও একটা থাকার ব্যবস্থা দেখুন, এদের সোলার প্যানেল, অল্প সময় লাইট জ্বলে। এখানেও থাকা খাওয়ার ব্যবস্থা আছে। শিবম প্রিন্স হোটেল, ফোন নাম্বার আছে, আপনারা ফোন করে এখানে আসতে পারেন।
এই জায়গাটার নাম কি হয়? কুন। আচ্ছা কুন, এটা দেখতে পাচ্ছেন এখানেও আপনারা থাকার। তো এখান থেকে আর মধুমহেশ্বর দেখাচ্ছে মাত্র 2.650 বাকি রয়েছে। তো চলুন তাড়াতাড়ি গিয়ে পৌঁছাই, দর্শন করি, বুড়া মাথা দর্শন করি, তারপর নিচে ফেরার প্রস্তুতি নেব। হর হর মহাদেব।